মানবজাতির সাহস, বিজ্ঞান আর নিয়ন্ত্রণহীন উচ্চাকাঙ্ক্ষার সংঘর্ষ, এই তিনটা সীমারেখা যেখানে মিলেমিশে যায়, সেখানে জন্ম নেয় ফ্রাঙ্কেনস্টাইন ২০২৫ সালের সিনেমাটি, যেখানে মৃত মানুষদের জীবিত করে তোলে। তারা এমন এক দানবকে জাগিয়ে তোলে যার মৃত্যু নেই। এই সিনেমায় ক্লাসিক ফ্রাঙ্কেনস্টাইন গল্পকে ভবিষ্যতের প্রেক্ষাপটে নতুন করে তুলে ধরা হয়েছে, যেখানে বিজ্ঞান শুধু বিস্ময় নয়, একই সাথে বিপদের দরজাও খুলে দিতে পারে। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়ে শেষে গিয়ে তা পরিণত হয় ধ্বংসের সূচনায়। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। সাল 1857। একটা ড্যানিশ রয়্যাল নেভি শিপ বরফে আটকা পড়ে আছে, কারণ তীব্র ঠান্ডায় সমুদ্রের জল বরফে জমতে শুরু করেছে। ক্যাপ্টেনের আদেশ অনুযায়ী জাহাজের সকল ক্রু মেম্বাররা বরফ ভাঙার কাজে ব্যস্ত। পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। একদিকে হাড় কাঁপানো ঠান্ডা, অন্যদিকে তাদের খাবারও ফুরিয়ে আসছে। এখান থেকে বের হয়ে সবাই সেন্ট পিটার্সবার্গে, অর্থাৎ তাদের বাড়িতে ফিরতে চায়। তবে ক্যাপ্টেন তাদের মিশন পূর্ণ করতে চায়। সে উত্তর মেরুতে যেতে চায় এবং সে জায়গাটাকে ভালোভাবে ডিসকভার করতে চায়। তো সেখানে কাজ চলতে চলতে রাত হয়ে গেছে। রাতের বেলা বেশ কিছুটা দূরে একটা বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং সেখানে আগুনও জ্বলছে। ক্যাপ্টেন সহ তার কিছু ক্রু মেম্বার সেখানে যায়। চারদিকে রক্ত পড়ে আছে। সেখানে তার একটা আহত মানুষকে খুঁজে পায়। তার শরীরও রক্ত ছুটছে। অন্যদিকে সেই মানুষটার দিকে ধেয়ে আসছে জন্তুর মতো আরেকজন মানুষ। ক্যাপ্টেন এবং তার লোকেরা সেই আহত মানুষটাকে সেই শিপের মধ্যে নিয়ে চলে আসে। তবে সে আহত মানুষটার পিছু করেছে আরেক জন্তুর মতো মানুষ, যাকে থামতে বলাতেও সে থামছে না। বাধ্য হয়ে ক্যাপ্টেন তার লোকদের আদেশ দেয় তাকে গুলি চালানোর জন্য। তবে গুলিতে সেই মানুষটার কোনো কিছুই হচ্ছে না, যাকে জন্তুও বলা যায়। তার গায়ে প্রচণ্ড জোর। সে একটার পর একটা ক্রু মেম্বারদেরকে সেখানে হত্যা করতে থাকে। কেউ তাকে থামাতে পারছে না। প্রত্যেকে চেষ্টা করতে করতে তাকে সেই জাহাজ থেকে নিচে ফেলে দেয়। তাতেও কোনো লাভ হচ্ছে না, কারণ সেই জন্তুটা ধাক্কা দিয়ে সম্পূর্ণ জাহাজটাকেই যেন উল্টে দিচ্ছিল। এতটাই শক্তি তার গায়ে। তখন ক্যাপ্টেন বুদ্ধি করে নিচের বরফের মধ্যে গুলি করে, যার ফলে বরফের ফাটল ধরে এবং সে মানুষ অথবা সেই জন্তুটা সরাসরি জলের মধ্যে ডুবে যায়। ক্যাপ্টেন তারপর সে আহত মানুষটার কাছে যায়, যাকে তারা উদ্ধার করেছিল। তাকে আশ্বাস দেয় যে সে জন্তুটা হয়তো মারা গিয়েছে আর এখন তার আর কোনো ভয় নেই। তবে সে আহত মানুষটা তাকে জানায় যে এটা সম্ভব না, সে মরবে না, সে আবারও ফিরে আসবে এবং এটাই ভালো হবে যে ক্যাপ্টেন যাতে তাকে সে জন্তুটার হাতে তুলে দেয়। তা না হলে তাদের আরো লোক মারা যাবে। তবে কে সে মানুষটা বা সেই জন্তুটা, সে এখানে কেন আসলো, এই সবকিছুই ক্যাপ্টেনের জানা প্রয়োজন। এবং তখন সে মানুষটা তার সম্পূর্ণ গল্পটা শোনায়। তার নাম হচ্ছে ভিক্টর এবং তার পিতা তাকে এই নামটা দিয়েছিল। ভিক্টর কথার অর্থ হচ্ছে বিজয়ী, যে সবকিছুই জয় করতে পারবে। ভিক্টর তখন তার নিজের গল্পটা সে ক্যাপ্টেনকে শোনায়। ভিক্টরের বয়স তখন খুবই কম, খুবই উদার মানসিকতার একটা ছেলে। সে তার মাকে খুবই ভালোবাসত, যতটা না তার পিতাকে বাসত। তার পিতা একজন বিখ্যাত সার্জন ছিলেন। একই সঙ্গে তিনি একজন ব্যারনও ছিলেন, যে উপাধিটি সেই সময়ে সমাজের নামি দামি ও প্রভাবশালী ব্যক্তিরা পেতেন। সে বছরে অল্প কিছুদিনের জন্য ফিরে আসত এবং সেই অল্প দিনগুলো ভিক্টরের কাছে মোটেই ভালো লাগতো না। তার পিতার সঙ্গে তার মায়ের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না এবং এটি ভিক্টর লক্ষ্য করেছিল। তখন তার মা অন্তঃসত্ত্বা ছিলেন আর তার পিতা তার মায়ের গর্ভে থাকা শিশুটিকে নিয়েই বেশি চিন্তিত ছিলেন। কিন্তু তার মায়ের ভালো থাকা বা তার প্রয়োজনীয় ব্যাপারে তিনি একটু মন দিতেন না। তার পিতা যে কটা দিনের জন্য আসতো, সে কটা দিন সে ভিক্টরকে এই মেডিকেল সায়েন্সের নানান পড়াশোনা করাতো। সে খুবই স্ট্রিক্ট ছিল। ভিক্টর যদি কোনো কিছু ভুলে যায়, সে ভিক্টরকে লাঠি দিয়ে পেটাতো। সে ভিক্টরকে জানায় যে সে একজন বিখ্যাত ব্যারন এবং এই স্থানে তার নামে যথেষ্ট ওজন রয়েছে, তাই ভিক্টরকেও সেই স্থানটা অর্জন করতে হবে। ভিক্টরের একটা ভুল তার পরিবারের বদনাম করাবে, যেটা সে মেনে নিতে পারবে না। অর্থাৎ সে চায় যে ভিক্টর তার মতো একজন বিখ্যাত সার্জন হয়ে উঠুক। তারপর সেদিন আসে যেদিন তার মায়ের পেটে যন্ত্রণা শুরু হয়। তার পিতা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তবে সে আবারও ফিরে আসে, কারণ তার মায়ের ডেলিভারি করার সময় এসে গিয়েছে এবং দুর্ভাগ্যবশত ডেলিভারির কারণে ভিক্টরের মা মারা যায়। তবে ফরচুনেটলি তার পেটে থাকা সন্তানটা বেঁচে যায়। ভিক্টরের একটা ছোট ভাই হয়েছে, যার নাম দেয়া হয়েছে উইলিয়াম। তাকে যেন তার পিতা তার থেকেও বেশি ভালোবাসে। ভিক্টরের মনে একটা হিংসা তৈরি হতে থাকে যে তার পিতার থেকে যে ভালোবাসাটা সে কোনোদিনই পায়নি, সেটা তার ছোট ভাই পাচ্ছে। তবে ভিক্টর তার মায়ের মৃত্যুটা এখনো ভুলে উঠতে পারেনি। তার পিতা একজন বিখ্যাত ডাক্তার, সে তার মাকে বাঁচাতে পারল না। এটা তার পিতার ব্যর্থতা। তবে তার পিতা জানায় যে মৃত্যুকে কেউ জয় করতে পারবে না এবং এখানে ভিক্টর তার পিতাকে চ্যালেঞ্জ করে বসে। যে মৃত্যু ভিক্টরের মাকে গ্রাস করেছে, ভিক্টর সেই মৃত্যুকে জয় করবে। এবং সেদিন রাতেই সে তার স্বপ্নে একজন ডার্ক অ্যাঞ্জেলকে দেখে, যে ভিক্টরকে প্রমিস করায় যে ভিক্টরের মৃত্যুর উপর জয়লাভ করবে। পরে তার পরিবারে একটা খারাপ সময় আসে। গৃহযুদ্ধ এবং নানা সমস্যার কারণে তার ফ্যামিলিতে যে টাকা পয়সা ছিল সেটা প্রায় শেষ হয়ে যায়। তার পিতারও মৃত্যু হয় এবং ভিক্টর এবং তার ভাই তারা আলাদা হয়ে যায়। তার ভাই চলে যায় ভিয়েনাতে
তাদের আত্মীয় স্বজনদের কাছে। অন্যদিকে ভিক্টর চলে আসে এডিনবার্গে, যেখানে সে মেডিকেল সায়েন্স, মানুষদের নলেজ এবং মানবদেহ সম্পর্কে আরও জ্ঞান লাভ করতে থাকে। সময়টা ছিল 1850। জায়গাটা ছিল রয়্যাল কলেজ অফ সার্জন অফ ইডেনবার্গ, যেখানে ভিক্টর তার নিজের ডেমনস্ট্রেশনটা দেখায়। তার ডেমনস্ট্রেশন এটাই যে মৃত মানুষকেও জীবিত করা সম্ভব। তো আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে প্রথমে যে জন্তুটা ভিক্টরের পিছু করেছিল, যে জন্তুটা এতগুলো গুলি খাওয়ার পরেও জীবিত রয়েছে, তার শরীরে অ্যাকচুয়ালি কোনো আত্মাই নেই। সে ক্যাপ্টেন ভেবেছিল যে সে জলে ডুবে গেছে, তবে না, সে মরেনি। সে আসছে আবারও ভিক্টরের জন্য। যাই হোক, সেখানে ভিক্টর সেই কলেজে তার আবিষ্কার, তার থিওরি পেশ করে, তবে সেটাকে কেউ মেনে নেয় না। এটাকে সবাই আনন্যাচারাল, আনহোলি মানে অপবিত্র হিসাবে মানছে। তাদের মতো ঈশ্বর আমাদেরকে জীবন দিয়েছে এবং সেটাকে ছিনিয়ে নেওয়ার দায়িত্ব একমাত্র ঈশ্বরের। একটা মানুষ এটা কখনোই করতে পারবে না। সেই কারণে ভিক্টরকে সেই স্থান থেকে বহিষ্কার করা হয়। তবে ভিক্টরের এই আবিষ্কারের ওপর আরেকজন মানুষের চোখ পড়েছে, সেটা হচ্ছে হেনরিক হারল্যান্ডার। সে হচ্ছে একজন আর্ম মার্চেন্ট, গুলি বন্দুকের ব্যবসা। তো ভিক্টরের এই এক্সপেরিমেন্ট, তার আবিষ্কারকে চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ফান্ডিং, টাকা পয়সা, এবং সে মানুষটা তাকে ফান্ড করতে রাজি আছে। একই সাথে সে মানুষটা অপরিচিত কেউ না। তার ভাইয়ের মেয়ের সাথে ভিক্টরের ভাই অর্থাৎ উইলিয়ামের ভালোবাসা রয়েছে। খুব শীঘ্রই তাদের বিয়ে হবে। ভিক্টর প্রথমে রাজি হচ্ছিল না, তবে সে মানুষটা তাকে আশ্বাস দেয় যে খুব শীঘ্রই ভিক্টরের ভাগ্য পরিবর্তন হবে। সেই মানুষটা ভিক্টরকে সেটাই দিতে পারবে যেটা ভিক্টর এতদিন চেয়েছিল। মিস্টার হেনরিক এতদিন ধরে ভিক্টরের কাজগুলোর উপর ফলো করেছে। সে ভিক্টরের উপর অ্যাকচুয়ালি নজর রাখছে। সে এটাও জানে যে ভিক্টর তার গবেষণায় এখন পর্যন্ত সাফল্য লাভ করতে পারেনি। অবশ্যই সে একটা মৃত মানুষকে কিছু সময়ের জন্য তো জীবিত করে দিয়েছিল, তবে সেটা কতক্ষণের জন্য। তখন মিস্টার হেনরিক তাকে একটা কথা জানায়। হয়তো আপনারা অনেকেই ইভলিন টেবিলসের ব্যাপারে জানেন না। তো সেখানে 4টে কাঠের বোর্ডের মধ্যে মানুষের শরীরের 4টে ভাগকে ভালো মতন এক্সপ্লেন করা হয়েছে। মানুষের নার্ভস, ভেন, আর্টারিস। তবে পঞ্চম আরেকটা জিনিসও রয়েছে যেটার ব্যাপারে অনেকেই জানে না, অর্থাৎ মানুষের লিম্ফ্যাটিক সিস্টেম, যেটা মিস্টার হেনরিক ভিক্টরের সামনে পেশ করে। ব্যাপারটা হচ্ছে যে ভিক্টর মৃত মানুষের শরীরে বিদ্যুতের মাধ্যমে তার হার্ট এবং তার ব্রেনকে জাগাচ্ছে, মানে সেটাকে অ্যাক্টিভ করছে। তবে সেটা বেশি সময়ের জন্য হচ্ছে না। তার ব্রেন, তার শিরা উপশিরাগুলো জ্বলে যাচ্ছে, সে মারা যাচ্ছে। সেই কারণে মানুষের শরীরের এমন একটা রাস্তা খুঁজতে হবে যেখান থেকে খুব ইজিলি এই এনার্জিগুলো পাঠানো যাবে এবং শরীরের কোনো ক্ষতি হবে না। তো কি করতে হবে সেটা তো সে বুঝে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সে মানুষটা ভিক্টরকে তো হেল্প করছে, তার পরিবর্তে সে কি চায় সে স্পষ্ট এখন কোনো উত্তর দেয় না। সে জানায় যে ভিক্টরের এই সম্পূর্ণ আবিষ্কারটাকে সে রেকর্ড করবে, তবে এটা তো কোনো উত্তর না। সে অবশ্যই কিছু একটা চায়, যেটার স্পেসিফিক কোনো অ্যান্সার তখন সে দেয় না। যাই হোক, এটাই ছিল সেই দিন যেদিন ভিক্টরের ছোট ভাই উইলিয়াম ফিরে এসেছে। সঙ্গে রয়েছে তার প্রেমিকা অর্থাৎ এলিজাবেথ, যাকে হুবহু ভিক্টরের মায়ের মতোই দেখতে। যেখানে এলিজাবেথ ভিক্টরকে তার বুদ্ধিমত্তা দিয়ে বেশ ইমপ্রেস করে। এলিজাবেথ বাকি 5টা মানুষের মতো চিন্তা করে না, খুবই লজিক্যাল, ফান্ডামেন্টাল কথাবার্তা তার, যেটা ভিক্টরের বেশ পছন্দ হয়। অন্যদিকে প্রেজেন্ট টাইমে ভিক্টর তার গল্প তো শোনাচ্ছে সেই ক্যাপ্টেনকে। এর মধ্যে জাহাজের সবাই দূরে বরফে একজন মানুষকে দেখতে পায়, যেটাকে তারা সেই জন্তুটা মনে করছে। সে মানুষগুলো খুবই চিন্তিত, কারণ তারা চায় যে শিপে থাকা সেই মানুষটা অর্থাৎ ভিক্টর, তাকে শিপ থেকে নামিয়ে দেওয়া হোক, কারণ তার কারণেই তো গতকাল রাতে শিপের মধ্যে এতগুলো মানুষ মারা গেল। তবে সে ক্যাপ্টেন খুবই অ্যারোগেন্ট। সে জানায় যে ভিক্টরকে সে আশ্রয় দিয়েছে, তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তাদের। অবশ্যই রয়্যাল নেভি অত সহজে ভয় পাবে না বা হার মানবে না। তো ভিক্টর তার গল্প কন্টিনিউ রাখে। তো ভিক্টরের ভাইও চলে এসেছে, যে এখন ভিক্টরকে হেল্প করবে। তারা ভিক্টরকে একটা পুরনো ওয়াটার ফিল্টারেশন প্ল্যান্ট জোগাড় করে দিয়েছে, মানে পরিত্যক্ত একটা ভবন। যুদ্ধের আগে সেটাকে অ্যাবন্ডন করে দেওয়া হয়েছিল। তো এই স্থানটাতেই ভিক্টর তার এক্সপেরিমেন্ট চালাতে পারে। ভিক্টর স্থানটা ভালো মতো খতিয়ে দেখে এবং সে বুঝে গেছে যে এই স্থানে সে ইতিহাস গড়বে। মনের আনন্দে সে আদেশ দিতে থাকে তার যে যে যন্ত্রগুলোর প্রয়োজন, মানে হাই ক্যাপাসিটি কিছু ব্যাটারিজ, লাইটিং রড, প্রত্যেকটা জিনিসই ভিক্টরকে জোগাড় করে দেওয়া হবে। এখন প্রয়োজন ডেড বডি। ভিক্টর সেই স্থানে চলে যায় যেখানে পাবলিক এক্সিকিউশন হচ্ছে, অর্থাৎ দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে। ভিক্টর ভালো মতো পরীক্ষা করে নিচ্ছে যে কোন মানুষের শরীরগুলো তার প্রয়োজন, মানে অসুস্থ, আহত বা রোগ ব্যাধিওয়ালা শরীর তার প্রয়োজন না, একদম ফ্রেশ বডি তার প্রয়োজন। সেই কারণেই সে আগে থেকে চিহ্নিত করে রাখছে যে যে মানুষগুলোকে শাস্তি দেওয়ার পর যাতে তাদের শরীরগুলোকে ফেলে দেওয়া না হয়। একদিকে ভিক্টর তার কাজ চালাচ্ছে, অন্যদিকে এলিজাবেথের উপরও তার নজর লেগেছে। যদিও এলিজাবেথ খুবই ওপেন মাইন্ডেড, জাস্ট অল্প সময়ের মধ্যেই তার একটা ভালো বন্ধুতে পরিণত হয়েছে। তবে ভিক্টর যেন মনে মনে তাকে ভালোবাসা শুরু করেছে। সে ইচ্ছে করেই তার ভাইকে ব্যস্ত রেখে দিয়েছে যাতে সে এলিজাবেথের সাথে আরো বেশি সময় স্পেন্ড করতে পারে। যদিও উইলিয়াম তার কাজে ফাঁকি দেয়নি, ভিক্টর তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সে সেভাবে কাজগুলো করছে। প্রত্যেকটা জিনিস সে জোগাড় করে দিয়েছে যেগুলো ভিক্টরের প্রয়োজন। তবে ভিক্টর যেন এলিজাবেথের ওপরই বেশি সময় ব্যয় করছে, যে জিনিসটা হেনরিক হারল্যান্ডার লক্ষ্য করেছে। সে ভিক্টরকে জানায় যে এই মুহূর্তে তাদের হাতে বেশি একটা সময় নেই, যে কথাটা সে ভিক্টরকে আগে বলেনি। প্রথমত দেশের যুদ্ধ এগিয়ে এসেছে,
তাই এরকম একটা সিচুয়েশনে ফান্ডিং চালিয়ে যাওয়াটা একেবারেই সম্ভব না। তাই ভিক্টরের হাতে বেশি একটা সময়ও নেই। একই সাথে হেনরিক এটাও লক্ষ্য করেছে যে ভিক্টর এলিজাবেথের সাথে যে সময়টা কাটাচ্ছে সেই সময়টা যদি সে তার এক্সপেরিমেন্টে লাগাতো তাহলে আরো ভালো হতো। এরপর একটা সময় এলিজাবেথ আসে তার সাথে সাক্ষাৎ করতে এবং ভিক্টর তার মনের কথাটা স্বীকারও করে। তবে এলিজাবেথ একদম ইন্টারেস্টেড না, সেটাকে বন্ধুত্বের নজরই দেখে। এলিজাবেথ তাকে জানায় যে সে অলরেডি তার নিজের সঙ্গী চুজ করে ফেলেছে, যেটা তারই ছোট ভাই উইলিয়াম। তাই ভিক্টর যাতে দ্বিতীয় কোনো চিন্তা মাথায় না আনে এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভিক্টর তার ব্যর্থতা বলতে তার এই এক্সপেরিমেন্ট যেখানে সে এখনো সাফল্য পায়নি, অন্যদিকে তার লাভ লাইফ কোনোটাই ঠিকঠাক চলছে না। তবে তখনই ভিক্টরের মাথায় আসে যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো সে প্রপারভাবে পাঠাতে পারছে না, যেটাকে সে ফিক্স করে এবং লক্ষ্য করে যে হ্যাঁ সত্যি সে মৃত মানুষটা আবারও পুনরায় জীবিত হয়ে যায়। ভিক্টর বুঝে যায় সে সাফল্যের অনেক কাছে চলে এসেছে। তার একটা পারফেক্ট বডি প্রয়োজন, যেটা খোঁজার জন্যই সে হেনরিককে নিয়ে চলে যায় যুদ্ধক্ষেত্রে। বহু মানুষের মৃতদেহ সেখানে পড়ে রয়েছে, যেখানে সে মার্কিং করছে যে ধরনের শরীরগুলো তার প্রয়োজন। বহু মানুষের শরীর আনা হচ্ছে, যেগুলোকে কেটে কেটে ভিক্টর জোড়া লাগিয়ে একটা সিঙ্গেল বডি তৈরি করার চেষ্টা করছে। মানে এমন নয় যে সে একটা মৃত মানুষকে জীবিত করে দিচ্ছে, বরং প্রতিটা মৃতদেহের অক্ষত কিংবা ভালো অংশগুলোকে কেটে কেটে সে একটা পারফেক্ট বডি বানানোর চেষ্টা করছে এবং অবশেষে সে বানিয়েও ফেলেছে। আর এখন এটাকে জীবিত করার পালা। তার প্রয়োজন হিউজ পরিমাণে একটা এনার্জি সোর্স, কারণ সেই প্রাণীটাকে জাস্ট অল্প সময়ের জন্য জীবিত করবে না, বরং এটাকে একটা পার্মানেন্ট জীবিত প্রাণী বানাবে। আর সেই কারণেই সে এতদিন ধরে অপেক্ষা করছিল যে কখন বিদ্যুৎ চমকাবে, এবং সেই সময় এসে গিয়েছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই কারণেই তো বাইরে লাইটিং রডগুলোকে সে ইনস্টল করছিল, যেটার এনার্জিকে সে ব্যবহার করতে পারবে। সেই খবর দিতেই সে চলে যায় হেনরিকের কাছে। আর তখনই গিয়ে সে দেখতে পায় যে হেনরিক একটা মরণব্যাধি রোগে ভুগছে, অর্থাৎ সিফিলিস। তার হাতে আর বেশি দিন সময় নেই। তাই সে চায় যে ভিক্টরের সে বানানো পারফেক্ট বডিটা যাতে তাকে দেয়া হয়। তবে ভিক্টর সরাসরি না বলে দেয়, তাকে জানায় যে এটা পসিবল না। ভিক্টর তাকে জানায় যে তার সম্পূর্ণ শরীরটাই নষ্ট হয়ে গেছে, শরীরের কোনো অংশ আর বাকি নেই। সেই কারণেই কোনোভাবেই তাকে বাঁচানো পসিবল না। তবে হারল্যান্ডার তো এটা শুনবে না, সে ভিক্টরকে সবকিছু দিতে রাজি আছে, ইভেন এলিজাবেথকেও দিতে রাজি হয়েছে। তবে ভিক্টর তার কোনো কথাই শুনছে না বলেই সে সরাসরি একটা মেটাল রড, যেটা তাদের এই এক্সপেরিমেন্টে লাগবে, সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ভিক্টর তাকে আটকানোর চেষ্টা করে, আর সেখানেই ঘটে একটা দুর্ঘটনা, যেটাতে হারল্যান্ডার মারা যায়। তা সত্ত্বেও কোনোভাবে তার সে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করে। তবে যে ফলে সে আশা করেছিল সেটা সে পায় না। সে পারফেক্ট বডি, অর্থাৎ সে মৃত শরীরটা আর জীবিত হয় না। চরম হতাশায় ভিক্টর চলে যায় ঘুমাতে, এবং ঘুমের মধ্যে সে আবারও স্বপ্নে সে ড্রাক অ্যাঞ্জেলকে দেখে, যে ভিক্টরকে প্রমিস করিয়েছিল। ভিক্টরের যখন ঘুম ভাঙে, সে তার চোখের সামনেই তার সে পারফেক্ট ক্রিয়েশনটাকে দেখতে পায়, অর্থাৎ তার সে নতুন আবিষ্কার যে জীবিত আছে। ভিক্টরের কাছে এটা একটা মিরাকেল, সে পসিবল করে দেখিয়েছে, যেটাকে সে নিজেও বিশ্বাস করতে পারছে না। সে সেই মানুষটার বুকে তখন কান দেয়, সে শুনতে পায় তার স্পন্দন। ভিক্টর তাকে সে প্ল্যান্টের নিচেই একটি স্থানে শিকল দিয়ে আটকে রাখে, কারণ সে মানুষটার কাছে এখন সবকিছুই নতুন, প্রত্যেকটা জিনিস তাকে নতুন করে শিখতে হবে। তবে ভিক্টরের হাতে কি এত সময় আছে? সে তার আবিষ্কার তো করে ফেলেছে, তবে তারপরে কি করবে? এত বড় একটা অ্যাচিভমেন্ট সে পেয়েছে, যেটা কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। তা সত্ত্বেও ভিক্টরের কাছে এটাকে আনন্যাচারাল মনে হচ্ছে। যেখানে তার খুশি হওয়ার কথা, সেখানে তার মনে যেন কোনো আনন্দই নেই, সবকিছু যেন খালি খালি এবং একগুচ্ছ প্রশ্ন। এখন সে কি করবে? সপ্তাহের পর সপ্তাহ কাটছে, তবে সে নতুন ক্রিয়েচার, সে কিছুই তো শেখেনি। সে না কোনো কথা বলতে পারে, মানে একদম বাচ্চাদের মতো তার আচরণ, যেটা ভিক্টরকে আরো বেশি রাগিয়ে দিচ্ছে। ভিক্টর এটাও লক্ষ্য করে যে তার ক্ষতস্থানগুলো খুব তাড়াতাড়ি সেরে যাচ্ছে, একই সাথে সে উগ্রও হয়ে যাচ্ছে, এবং ভিক্টর জানে যে সে তার সাথে লড়ে বা গায়ের জোরে পারবে না। তো মোট কথা, এই নতুন দানবটা এখন ভিক্টরের কাছে একটা দায় হয়ে যাচ্ছে। একই সাথে তার ভাই এবং এলিজাবেথ তারাও ফিরে এসেছে। অ্যাকচুয়ালি এলিজাবেথ বহুদিন ধরে চিন্তিত যে তার আঙ্কেলের কোনো চিঠি আসছে না কেন। সেই কারণেই তার আবারও ফিরে এসেছে তার আঙ্কেলকে দেখার জন্য। কিন্তু ভিক্টর তো কোনো কথাই জানায়নি যে তার আঙ্কেলের কি হয়েছে। ভিক্টর তার ভাই উইলিয়ামকে নিয়ে ব্যস্ত। অন্যদিকে এলিজাবেথ সে আন্ডারগ্রাউন্ডে, যেখানে সে দানবটাকে রাখা হয়েছে, সেখান থেকে তার আওয়াজটা শুনতে পায়। এলিজাবেথ সে আওয়াজটা ফলো করে এবং সে দানবটার কাছে গিয়ে পৌঁছায়। তার সেই অবস্থা দেখে, অর্থাৎ ভিক্টর যেভাবে তাকে বেঁধে রেখেছে, একই সাথে তার গায়ে বহু ক্ষতচিহ্ন রয়েছে, মানে ভিক্টর যে তার উপর অত্যাচার করেছে, এটাও এলিজাবেথ বুঝতে পেরে গেছে। ভিক্টর জানে যে সে দানবটিকে বেঁধে রেখেছে
তাদের সবার সেফটির জন্য। তা সত্ত্বেও দানবটার প্রতি একটা সিম্প্যাথি তৈরি হচ্ছে এলিজাবেথের মনে। অন্যদিকে উইলিয়াম তো একদমই অবাক হয়ে গেছে। ভিক্টর যেটা প্রমিস করেছিল সেটা সে করেছে। তবে সে ভিক্টরকে এটাও প্রশ্ন করে যে এই যে প্রাণীটা যাকে সে জীবিত করেছে তার শরীরে কার আত্মা রয়েছে, কারণ বহু মানুষের শরীরের অংশ কেটে তাকে তৈরি করা হয়েছে। সেটার উত্তর কি ভিক্টর দিতে পারবে? না, ভিক্টরের কাছে কোনো উত্তর নেই। সেদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছে, এলিজাবেথ চুপচাপ চলে যায় সেই দানবটার সাথে সাক্ষাৎ করতে, এবং সেই দানবটাও এলিজাবেথের সাথে খুব স্বাভাবিক আচরণ করছে। সে এতদিন ধরে কোনো কথাই তো বলতে পারছে না, তবে এলিজাবেথ তাকে তার নামটা উচ্চারণ করতে শেখায় এবং সে এলিজাবেথ উচ্চারণটা করেও শোনায়। তবে ভিক্টর এটা জানতে পেরে যায় এবং তার মনে হিংসা তৈরি হয়। ভিক্টর ক্লান্ত সেই দানবটাকে নিয়ে, কারণ সে কোনো ধরনের কথা বলতে পারে না, কোনো উচ্চারণও করতে পারে না। অন্যদিকে এলিজাবেথ মনে করছে যে সেই দানবটার ভালোবাসা প্রয়োজন, এবং এলিজাবেথের এই কথাগুলোই ভিক্টরের মনে আরো হিংসা তৈরি হতে থাকে। সে মনে করতে থাকে যে এলিজাবেথের মনে হয়তো একটা দানবের জন্য জায়গা রয়েছে, কিন্তু ভিক্টর যে তাকে ভালোবেসেছিল, ভিক্টরের জন্য তার মনে কোনো জায়গা নেই। ভিক্টর আবারও চলে যায় সেই দানবটার কাছে, তাকে কথা বলা শেখানোর চেষ্টা করে। তা সত্ত্বেও সে ব্যর্থ হয়। বাধ্য হয়ে সে ডিসাইড করে যে সে তার নিজের আবিষ্কারকে ধ্বংস করে দেবে। সে তার ভাইকে ডাকে এবং জানায় যে সে একটা ভুল করে ফেলেছে। সে যে দানবটাকে বানিয়েছে সেটা প্রচন্ড উগ্র। শুধু তাই না, এলিজাবেথের যে আঙ্কেল রয়েছে তাকেও নাকি এই দানবটা হত্যা করেছে। এইরকমই একটা মিথ্যা গল্প সে তার ভাইকে শোনায়। সেই কারণেই উইলিয়ামের উচিত এলিজাবেথকে তৎক্ষণাৎ সেই স্থান থেকে নিয়ে চলে যাওয়া এবং তার আঙ্কেলের মৃত্যুর খবরটা যাতে এলিজাবেথ জানতে না পারে। উইলিয়াম সেটাই করে। অন্যদিকে ভিক্টর সেই সম্পূর্ণ জায়গায় তেল ঢালতে থাকে, কারণ সেই সম্পূর্ণ জায়গাটাই সে আগুনে জ্বালিয়ে দেবে। ভিক্টর এত কিছু শুধু একটা জিনিসের জন্যই করেছে। সে এলিজাবেথের মনে জায়গা করে নিতে পারেনি। তার এত দুর্দর্শ ব্রেন, এত বুদ্ধিমান সে, তার সত্ত্বেও একটা ব্রেনলেস ক্রিয়েচারের কাছে সে হেরে গিয়েছে। এটাকে সে তার সব থেকে বড় হার মনে করছে বর্তমানে। এলিজাবেথ বুঝতে পেরেছিল যে ভিক্টর অবশ্যই চেষ্টা করছে সে ক্রিয়েচারটিকে হত্যা করার, তবে অনেক লেট হয়ে গেছে। ভিক্টর যে প্ল্যানটা করেছে সেটাই হয়। সম্পূর্ণ স্থানে সে আগুন লাগিয়ে দেয়। যদিও শেষ মুহূর্তে এসে সেই দানবটার আর্তনাদ শুনে ভিক্টরের মনটা কয়েক সেকেন্ডের জন্য গলে যায়, কারণ সেই দানবটা বারবার ভিক্টর ভিক্টর বলে আর্তনাদ করছিল বাঁচার জন্য। তবে অনেক দেরি হয়ে গেছে। সম্পূর্ণ স্থানটা ধ্বংস হয়ে যায়। একটা বিস্ফোরণ হয় যেটাতে ভিক্টরও ঘায়েল হয়। তার একটা পা নষ্ট। ভিক্টর তো তার গল্প শোনাচ্ছে। সেই মুহূর্তে ক্যাপ্টেন বাইরে চেঁচামেচি মানুষের আওয়াজ শুনতে পায়। সে যখন দরজা খুলে দেখার চেষ্টা করে, সে দেখতে পায় সে দানবটা বাইরে দাঁড়িয়ে আছে। সে সেই ক্যাবিনে প্রবেশ করে এবং ক্যাপ্টেনকে হত্যার চেষ্টা করে, তবে ভিক্টর তাকে থামিয়ে দেয়। সে ক্যাপ্টেন তখন সে দানবটাকে বলে যে তোমার ক্রিয়েটর তোমার ব্যাপারে যে গল্পটা শুনিয়েছে, তুমি একটা জন্তু, সেটাকে প্রমাণ করে দাও, হত্যা করো আমাকে। তখন সে দানবটা দাঁড়িয়ে যায়। সে জানায় যে আমার ক্রিয়েটর তোমাকে তার নিজের গল্প শুনিয়েছে, এবার আমি তোমাকে আমার গল্পটাও শোনাবো। আর এখান থেকেই ভিক্টরের গল্প শেষ হয় এবং সে দানবটার গল্প শুরু হয়। সেই ঘটনার পরে দানবটা কিন্তু মরেনি। সে কোনোভাবে সময় মতো তার বাঁধনগুলো সেখান থেকে পালিয়ে যায়। তারপর সে চলে যায় একটা জঙ্গল। তার আচরণগুলো দেখে আমরা বুঝতে পারি সে প্রচন্ড বুদ্ধিমান এবং মানবিক। গল্পের শুরু থেকে তাকে যতটা হিংস্র দেখিয়েছে সে ওইরকম না। যেমন একটা ছোট বাচ্চা তার কিউরিসিটি দেখায়, প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা করে, তার মধ্যেও সেই জিনিসটাই রয়েছে। তবে সেই জঙ্গলে কিছু শিকারীকে আমরা দেখতে পাই যারা তাকে দেখে ভয় পায় এবং তার উপরে গুলি চালায়। তবে যেমনটা দেখেছিলাম তার ক্ষতস্থানগুলো খুব তাড়াতাড়ি সেরে যায়। সেই দানবটা সেখান থেকে পালিয়ে দূরে একটা পুরনো খামার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তবে দুর্ভাগ্যবশত সেই শিকারীগুলো সেই বাড়িতেই থাকে। সেই দানবটা লুকিয়ে লুকিয়ে সে বার্নেই বসবাস করতে শুরু করেছে এবং নিজের উপস্থিতি কাউকে বুঝতে দেয়নি। সে লুকিয়ে লুকিয়ে তাদের সব কথাই শুনত। সেখানে এক পরিবারের সাথে একজন বুদ্ধিমান বৃদ্ধ বসবাস করত। লোকটা অন্ধ ছিল, যে সেখানে থাকা ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া শেখাতো, এবং সেখান থেকে দানবটা কথা বলা শিখতে শুরু করে। এই মানুষগুলোর এখানে আশ্রয় নিয়েই তো সে এতদিন জীবিত রয়েছে এবং এত কিছু শিখতে পেরেছে। সেই কারণে তার মনে হয় এই মানুষগুলোকেও সাহায্য করা প্রয়োজন। তাই রাতের বেলা জঙ্গল থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সে এনে দিত। সকাল হলে সে মানুষগুলো বুঝতে পারত না যে কে তাদেরকে সাহায্য করছে। তারা ভাবছে স্বয়ং ঈশ্বর বা স্পিরিট অফ দ্য ফরেস্ট, যে শক্তি নির্জন স্থানে পড়ে থেকে এই মানুষগুলোকে সাহায্য করছে। তো এরকম ভাবে দিন কাটছে, তারা একে অপরকে সাহায্য করে যাচ্ছে। তবে একটা দিন সে লক্ষ্য করে তাদের সেই স্থানে সে বার্নে কিছু উল্ফ আক্রমণ করে এবং তাদের দুই পক্ষের লড়াই দেখে সে ফাইনালি বুঝতে পারে যে দুনিয়াটা আসলে কিভাবে চলে, যেটা থেকে মানুষের নেচার এবং এই দুনিয়ার ফাইনালি একটা ধারণা সে পেয়ে যায়। সে বার্নে থাকা ছেলেরা মৃত শিবগুলোর চামড়া নিয়ে সেগুলো বেচতে শহরে চলে যায়। বাড়িতে থেকে যায় সে বৃদ্ধ মানুষটা একা, এবং তারপর সেই দানবটা চলে যায় সে বৃদ্ধ মানুষটার সাথে সাক্ষাৎ করে। তার মনে ভয় ছিল সে মানুষটা আদৌ ভয় পাবে কিনা। তবে সে বৃদ্ধ মানুষটা ভয় পায় না, বরং তাকে ওয়েলকাম জানায়, তাকে কিছু খাবার অফার করে। এই মানুষটার কাছে থেকেই তো সেই দানবটা অনেক কিছু শিখেছে
এবং এটাও শিখেছে যে বন্ধু শব্দটার মানে কি। এই বৃদ্ধ অন্ধ মানুষটাই এই দানবটার প্রথম বন্ধু। তার থেকেই সে বই পড়া শেখে। নিজের জীবনের প্রথম সে বই পড়ে ভিন্ন দুনিয়ার ভিন্ন রাজা, বিভিন্ন মানুষের গল্প, যে কিভাবে এক একটা করে সাম্রাজ্য ধ্বংস হয়েছে। এত মানুষের ব্যাপারে জেনেও সে তার নিজের ব্যাপারে কিছুই জানে না। সে জানতে চায় যে সে কে। সেও স্বপ্ন দেখে, তবে তার স্বপ্নগুলো পার্টিকুলার না। তার স্বপ্নে ভিন্ন ভিন্ন মানুষ আসে, ভিন্ন ভিন্ন জিনিসের স্পর্শগুলো স্মৃতির আকারে রয়েছে তার মধ্যে। সে কারণে সে জানতে চায় যে সে আসলেই বা কে। আর সেটার খোঁজ করতে সে চলে যায় সে ধ্বংস হয়ে যাওয়া ওয়াটার ফিল্টারেশন প্ল্যান্টে, যেখানে তাকে তৈরি করা হয়েছিল। সেইখানে গিয়ে সে হতাশ হয়, কারণ সেখানে কিছুই নেই। তবে সে কিছু পুরনো কাগজপত্র দেখতে পায় যেগুলো আগুনে পুড়ে যায়নি। কাগজপত্রগুলো ঘেটে সে জানতে পারে তাকে আসলে কিভাবে তৈরি করা হয়েছিল, যেটা তার হৃদয়টা সত্যিই ভেঙে দেয়। কারণ সে ফাইনালি রিয়েলাইজ করে যে তার একটা স্বাভাবিক মানুষের মতো জন্ম হয়নি। এবং সেখান থেকে সে ভিক্টরের আসল ঠিকানাটাও জানতে পারে। তারপর সে যখন আবারও বার্নে ফিরে আসে, সে লক্ষ্য করে সে উলফগুলো আবারও ফিরে এসেছে। তারা সেই অন্ধ বৃদ্ধ মানুষটার উপর আক্রমণ করেছে। সে তখন উলফগুলোকে মারতে শুরু এবং তাদেরকে ভাগিয়ে দেয়। তারপর বৃদ্ধ মানুষটাকে তার মনের কথাটা শোনায়। সে কোনোভাবে নিজেকে মানুষ মনে করতে পারছে না। মৃত মানুষের টুকরোগুলো দিয়ে তাকে তৈরি করা হয়েছে। সে কোনো মানুষ তো না, বরং সে নিজেকে একটা মনস্টার বলে ডাকছে। তবে সে বৃদ্ধ মানুষটা তাকে একটা ভালো মানুষ বলে ডাকে, ভালো বন্ধু বলে ডাকে, যেটা তার কঠিন হৃদয়টাকেও আবার গলিয়ে দেয়। তার চোখে জল চলে আসে। তবে সেই বাড়ির ছেলেরা আবারও ফিরে এসেছে। সে আহত বৃদ্ধ মানুষ এবং চারদিকে এত রক্ত দেখে সে দানবটিকে তারা দোষী মনে করে। সেই কারণেই তারা তার উপর গুলি চালায় এবং সেই দানবটা গুলি খেতে খেতে আহত অবস্থায় সেখান থেকে বের হয়ে চলে যায়। গুলি খাওয়া সত্ত্বেও সে কারোর উপর আক্রমণ করেনি। তার কাছে প্রচুর কারণ রয়েছে নিজেকে একটা জন্তু প্রমাণ করার। তা সত্ত্বেও সে তার মনুষ্যত্ব দেখাতে থাকে। মরে গিয়েও সে আবার পুনর্জীবিত হয়। তার ক্ষতস্থানগুলো ঠিক হয়ে গিয়েছে, যেটা তাকে আরো একা বানাচ্ছে। এই দুনিয়াতে মানুষের যন্ত্রণার মুক্তির পথ একটাই, মৃত্যু, যেটা সৌভাগ্য তার নেই। আর এটাই তাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। এখান থেকে তার মনে একটা হিংসা তৈরি হতে থাকে, তার মৃত্যু কেন নেই। সেই কারণে সে তার ক্রিয়েটর অর্থাৎ ভিক্টরের থেকে একটা জিনিস চাইছে, একটা কম্পেনিয়ন, একটা সঙ্গী, ঠিক তার মতোই আরেকজন, যাতে সে কোনোদিনও একা ফিল না করে। দিনটা ছিল উইলিয়ামের বিয়ের দিন। ভিক্টর এখন উইলিয়ামের সাথেই থাকে। আজকে এলিজাবেথ এবং উইলিয়ামের বিয়ে। তবে এলিজাবেথ এখনো ভিক্টরকে ক্ষমা করতে পারেনি তার সেই দিনের ঘটনার জন্য, যে ভিক্টর সেই নির্দোষ ক্রিয়েচারটাকে হত্যা করে। এবং সেই শুভরাতে সেই দানবটা সেখানে গিয়ে সে ভিক্টরকে জাস্ট একটাই রিকোয়েস্ট, তার জন্য একটা সঙ্গী বানিয়ে দিত। তবে ভিক্টর ডিনাই করে দেয়। ভিক্টর বলে দেয় যে সে যেটা করেছে সেটা একটা ভুল। সে এই ভুল আর দ্বিতীয়বার করতে পারবে না। তার মতো একটা জন্তু সে দ্বিতীয়বার বানাবে না। আর এই নিয়ে ভিক্টরের সাথে লেগে যায় তার ঝামেলা। এবং যেটা শুনতে পেয়ে এলিজাবেথ সেই স্থানে চলে আসে। ভিক্টর যখন সেই দানবটার উপর গুলি চালানোর চেষ্টা করে, তখন এলিজাবেথ সামনে চলে আসে, যার কারণে গুলিটা এলিজাবেথের গায়ে লাগে। পরে উইলিয়াম সেখানে পৌঁছায় এবং ভিক্টর উইলিয়ামকে বলতে থাকে সেই দানবটা নাকি এলিজাবেথের উপর আক্রমণ করে। সবাই মিলে সেই দানবটাকে ধরার চেষ্টা করে, তবে কেউ পারে না। সেখানে ধস্তাধস্তির কারণে উইলিয়ামের মাথায় চোট লাগে। তখন ভিক্টর উইলিয়ামকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। তবে উইলিয়াম জানায়, এটাই তো আমার ভয়। আমি ছোটবেলা থেকেই তোমাকে ভয় করি, কারণ আসল মনস্টার হচ্ছে তুমি ভিক্টর। তোমার থেকেই তো সব সমস্যা শুরু হয়। তোমার পাগলামি, তোমার অবসেশন কোনোভাবেই থামানোর নয়। এটা বলে সে মারা যায়। অন্যদিকে সে দানবটা মৃতপ্রায় এলিজাবেথকে সেখান থেকে নিয়ে চলে গেছে। আর ভিক্টর একটা বন্দুক নিয়ে তার পিছু করে তাকে খুঁজবে বলে। দানবটা এলিজাবেথকে একটা গুহায় নিয়ে যায়, যেখানে এলিজাবেথ হাসি মুখে তার সামনে মৃত্যুবরণ করে, কারণ সেই ক্রিয়েচারটাকে সে সত্যিই ভালোবেসেছিল। অন্যদিকে সেই ক্রিয়েচারটার মন আবারও ভেঙে যায়, কারণ সেই মানুষগুলো যারা তাকে বুঝতে পারে, যারা তার যন্ত্রণাটা ফিল করতে পারে, তারা আস্তে আস্তে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এবং এই সবকিছুর জন্য কোনো না কোনোভাবে ভিক্টরই তো দায়ী। সে ভিক্টরের উপর আক্রমণ করে এবং ভিক্টর রিয়েলাইজ করে যে যতদিন না সেই দানবটাকে হত্যা করতে পারছে, ততদিন এই সমস্যার সমাধান নেই। সে তার ভুলটাকে শুধরে নিতে চায়। আর সেখান থেকে ভিক্টর নেমে পড়ে এই হান্টে। সময় কাটতে থাকে এবং সে সেই দানবটার পিছু করতে করতে নর্দার্ন আর্কটিকে চলে যায়। ভিক্টর একগুচ্ছ অস্ত্র, ডায়নামাইট জোগাড় করেছে, এটা ভেবে যে ফাইনালি হয়তো এগুলো সেই দানবটাকে ধ্বংস করতে সক্ষম হবে। সে ক্রিয়েচারটা আবারও আসে। সে ভিক্টরকে আবারও আহত করে এবং নিজের হাতে একটা ডায়নামাইট তুলে বলে যে এই ডায়নামাইট যদি আমাকে হত্যা করতে না পারে, তাহলে আমি আবারও ফিরে আসবো তোমার জীবন হারাম করতে। কথার অর্থ হচ্ছে তার মৃত্যু না আসা পর্যন্ত সে ভিক্টরকেও শান্তিতে থাকতে দেবে না। ভিক্টর নিজে তার হাতের ডায়নামাইটে আগুন লাগায় এবং কিছু সময় পরেই সে ডায়নামাইট ফেটে যায়। তা সত্ত্বেও সেই ক্রিয়েচারের মৃত্যু হয় না। আর এটাই হচ্ছে সেই মুহূর্তের কথা যখন সেই জাহাজের লোকেরা একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিল। এর পরের গল্প তো আমরা জানি। এই দানবটা জাস্ট একটা জিনিসই তো চায়, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এই মানুষদের মধ্যেই একটা জায়গা সে চায়, তবে সেটা কেউ তাকে দিচ্ছে না। সেই ভিক্টর, যে তার ক্রিয়েটর, যাকে সে সব থেকে কাছের মনে করেছিল, সেও তাকে অ্যাকসেপ্ট করেনি। আর এটাই তো তাকে আরো উগ্র বানাচ্ছে। এটার শেষ কোথায় তাহলে? মানুষদের প্রত্যেকটা বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। সে যন্ত্রণা পায়, সে দুঃখ পায়, তা সত্ত্বেও তার মৃত্যু। এর দায়টা কার?
অবশেষে ভিক্টর ক্ষমা চায় তার কাছে। ভিক্টর ফাইনালি তার নিজের ভুলগুলো বোঝে এবং সেটা স্বীকারও করে। সে দানবটাকে বলে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ভিক্টর তাকে নিজের ছেলে বলে ডাকে, যেটা সে দানবটা এতদিন ধরে শুনতে চেয়েছিল। ভিক্টর জানে যে এই নামটা তাকে তার পিতা দিয়েছিল, যেটার মানে আর কিছুই না। সে সত্যি তো দুনিয়াটা জয় করতে পারেনি, তবে শেষবারের মতো সে ক্রিয়েচারের মুখ থেকে সে সেই নামটা শুনতে চায়। ক্রিয়েচারটা একদম শুরুতে ভিক্টর বলে ডাকতো, যখন এই নামটাই তার কাছে সবথেকে কাছের ছিল। ভিক্টর মরে যাওয়ার আগে এই নামটা আরেকবার শুনতে চায়। সেই দানবটা আবারও তাকে সেই রকম ভাবে ভিক্টর বলে ডাকে, যেমনটা ভিক্টর শুনতে চেয়েছিল। অবশেষে ভিক্টর মারা যায়, তবে সেই দানবটা ভিক্টরের কপালে একটা চুমু খেয়ে একটাই কথা বলে, আমরা দুজনেই তো মানুষ হতে পারি। যার মানে ভিক্টর একটা মানুষ হয়ে জন্ম নিলেও মনুষ্যত্ব তার মধ্যে ধীরে ধীরে মারা যাচ্ছিল, যে কারণেই তো তাকে অমানুষ বলা যেতে পারে। অন্যদিকে সেই ক্রিয়েচারটা, যার মৃত্যু নেই, যাকে আমরা মানুষও বলতে পারি না, তার মধ্যে মানুষের প্রত্যেকটা উদাহরণ রয়েছে। এবং অবশ্যই সে যেটা চেয়েছিল ফাইনালি একটা অ্যাকসেপ্টেন্স, যাতে কেউ তাকে মেনে নেয়, এবং ভিক্টর তাকে মেনে নিয়েছে নিজের ছেলে বলে। এই মানুষদের মধ্যে সে অবশেষে একটা মর্যাদা পেয়েছে। অবশেষে সেই দানবটা সেই কেবিন থেকে বেরিয়ে আসে। প্রত্যেকটা ক্রিউ প্রচন্ড ভয় পেয়ে রয়েছে, তবে ক্যাপ্টেন বলে বন্দুক নামিয়ে রাখতে। ভয়ের আর কোনো কারণ নেই। দানবটা সেই জাহাজ থেকে নেমে যায় এবং সে আটকে পড়া জাহাজটাকে সজোরে একটা ধাক্কা মারে, যার ফলে জাহাজটা বরফ থেকে বেরিয়ে সরাসরি জলে চলে যায়। তবে এই যে জাহাজটা এত সময় ধরে বরফে আটকা রয়েছে, এই সিনটা জাস্ট এমনি কিছু না, বরং এটাও একটা বড় মেটাফর হিসেবে ইউজ হয়েছে। কারণ এই জাহাজ আটকে রয়েছে, সবাই বাড়ি যেতে চাইছে, তা সত্ত্বেও ক্যাপ্টেন বলে যাচ্ছে এই জাহাজকে আমরা এখান থেকে বের করে নর্থ পোলের উদ্দেশ্যে যাব, কিন্তু আমরা বাড়ি যাব না। এই ক্যাপ্টেনের জেদ আর কিউদের কথা না ভাবা সবকিছু কিন্তু একটা জিনিসের সাথে মিলে যাচ্ছে, সেটা হচ্ছে ভিক্টরের অ্যারোগেন্স। বেসিক্যালি বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু এটা রয়েছে। ভিক্টর পিছিয়ে আসতে পারত, সেই দানবটাকে অ্যাকসেপ্ট করতে পারত, সবকিছু করতে পারত, কিন্তু সে সেটা করেনি। আর এটাই তো সেই জাহাজের ক্যাপ্টেনকে এত বড় একটা শিক্ষা দেয়। আর সেই কারণে অবশেষে সে তার জেদ ছেড়ে দেয়। সে তার ক্রিউদের বলে আমরা ফাইনালি এবার বাড়ি যাব। অর্থাৎ এই আটকে পড়ে থাকা জাহাজ এবং তার মধ্যে থাকা সবাই প্রত্যেকেই এই মনস্টারের মতোই, যারা কিনা মুক্তি চাইছিল। অবশেষে আমরা এই দানবটাকে দেখি যে ফাইনালি শান্তিতে চোখের সামনে সূর্যাস্ত দেখছে, যেটা ইন্ডিকেট করে এটা এক টাইপের শান্তি। আর এখানেই সিনেমার গল্পটা শেষ হয়। আসলে অহংকারী মানুষ বা যাদের মধ্যে জেদ বেশি কাজ করে, তারা সবসময় নিজের ক্ষমতা অতিরিক্ত বড় করে দেখে, ফলে বাস্তবতা থেকে দূরে সরে যায় এবং অনেক সময় অনেক বড় ক্ষতির মুখোমুখি হয়। তবে এর কিছু ভালো দিকও রয়েছে। অনেক সময় মানুষ যাকে অ্যারোগেন্স বলে, তা আসলে নিজের ক্ষমতার ওপর অটল আত্মবিশ্বাস, যা কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না। তবে অবশ্যই সেই আত্মবিশ্বাসটি হতে হবে সঠিক পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।